গোপালগঞ্জের যেই পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তখনকার যে ফুটেজটি সেটি ইতোমধ্যে দর্শক আমরা টেলিভিশন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি খবর একটু জানিয়ে রাখি, বিকেল 4টার দিকে যখন দুপুর 2:30টা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, তখন বিকেল 4টার দিকে গোপালগঞ্জের যেই কেন্দ্রীয় কারাগার বা জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে হামলা করে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও আমরা এখন পর্যন্ত এই হামলায় কোনো আসামি পালিয়ে যাওয়ার খবর আমরা পাইনি, তবে বেশ কয়েকজন কারারক্ষী আহত হয়েছে সেটি আমরা জেনেছি। খবর পেয়ে তখন ওই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ওই ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আছে। এর আগে যখন দুপুরবেলা সমাবেশ করার পর এই সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে হামলা হয়েছিল, দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল, তখন সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনীর যেই সাজোয়া যান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে করেই যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছে আমরা দেখছিলাম নাহিদ হাসনাত, তাদেরকে আখতারকে দেখলাম, তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি তাদেরকে সরিয়ে নিয়ে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে, তারা নিরাপদেই রয়েছে। এবং সারা দেশে আবার এদিকে ইতিমধ্যেই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের পক্ষ থেকে একটি ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সে নাহিদের বরাত দিয়ে লিখেছেন যে ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে, এটি বলা হয়েছিল। আমরা যখন এনসিপি সমাবেশটি চলছিল তখন আমরা শুনছিলাম কেন্দ্রীয় নেতারা যখন পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছিল এবং শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, ঠিক তার আগে যখন এনসিপির যে পদযাত্রার যেই সমাবেশ কিংবা চলছিল তখন মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেবে এনসিপি, নাহিদ ইসলাম এটি বলেছিলেন। এবং তারা এই সমাবেশটি করবার আগেই তো এক দফা হামলা হয়েছিল, তখন এনসিপির নেতাকর্মীরা বা স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিয়ে তারা বারবারই বলে যে তাদের সমাবেশ প্রতিহত করবার চেষ্টা করা হয়েছে এবং এর জবাব দেবে এনসিপি। এই বক্তব্য দেওয়ার পরেই তারা যখন আবার মাদারীপুর যেতে নিয়েছে তখনই তাদের যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে নিষিদ্ধ ছাত্রলীগ আবারও হামলা করে, দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ অনেকবার প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করেছে, সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। এবং পুলিশের একরকম অসহায় আত্মসমর্পণই বলা চলে, কারণ তারা যে অবস্থায় জিম্মি অবস্থায় আছে, তাদের চারদিক থেকে যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘিরে ধরেছে, বারবার তাদের দিকে ইটপাটকেল ছোড়া হচ্ছে, বারবার ককটেল নিক্ষেপ করা হচ্ছে এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিংবা টিয়ারশেল কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশ সদস্যদের। অসহায় মিডিয়া কর্মীরাও সেখানে একরকম জিম্মি এবং বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যে মিডিয়া কর্মীরা সেখানে আছেন তাদের পক্ষ থেকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন। তুহিন, আপনি ঠিক আছেন তো? কি অবস্থা দেখছেন? গণমাধ্যম কর্মীরা সেখানে কি অবস্থায় আছে একটু জানাবেন। আপনি তো বলেছিলেন সেখানে একরকম আটকে পড়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা নিরাপদ আছি। আপনাকে একটু অবস্থাটা এরকম বলি যে পুলিশ সদস্যরা আটকা পড়েছেন মাঝখানে, যাদের কাছে খুব একটা প্রতিরোধ করার মতো রসদ নেই, তারা প্রচন্ড ইটপাটকেল, বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছে। তখন অনেকের মাথায় হেলমেট নেই, কিছু নেই। তখন আশপাশে যে দোকানগুলোতে যে আম রাখার যে প্লাস্টিকের ক্যারেট বলি আমরা, সে আমের ঝুড়িগুলো, খালি ঝুড়িগুলো পড়েছিল, সে খালি ঝুড়ি মাথায় নিয়ে তাদেরকে অবস্থান করতে দেখা গেছে। তাদের না হলে মাথা তাদের সেভ করাটা খুব কষ্ট হয়েছিল। এরকম পরিস্থিতির মাঝখানে আমরাও ছিলাম। আমাদেরকে পুলিশ সদস্যরা আমাদেরকে ঢাল হিসেবে রেখে, তারা অনেক পুলিশ সদস্য আমাদেরকে সেভ করে তারা নিজেরা পিছে এবং আমাদের মাথার উপরে দেখলাম তারা অনেকেই তাদের ঢালগুলো, প্লাস্টিকের ঢালগুলো দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন। তারা আমাদের প্রতি সহানুভূতি দেখেছে, সত্যি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদের নিরাপত্তার কথা এর ভিতরেও ভেবেছে, নিজেরা নিরাপত্তাহীনতার ভিতরে থেকেও সেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি কৃতজ্ঞতা জানাতেই চাই। আমার আরো অনেক সহকর্মীকে দেখেছি, অন্য গণমাধ্যমের সহকর্মীদেরকেও তারা নিজেরাই পিছিয়ে নিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করেছেন। এরকম একটি পরিস্থিতি মাত্র শেষ হলো। এখন আমার মনে হচ্ছে যে এই পুলিশ সদস্যদেরকে তাদের মুখে ঠেলে দিয়ে হয়তো রাষ্ট্র পেছন থেকে হাত গুটিয়ে নিল কিনা, আমার কাছে এটা প্রশ্ন দেখা দিয়েছে। যে সেনা সদস্যরা এখানে ছিলেন তারা থাকলেও এই দুঃসাহসটা দেখাতো না। তারা চলে যাওয়ার কারণে এই অসহায় পুলিশ সদস্যদের আসলে রাষ্ট্রকে ছেড়ে দিয়েছে কিনা
এই হামলাকারী জড়িত, আমি এটা প্রশ্ন রাখতেই চাই। তাদেরকে উদ্ধারের জন্য কোনো তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখছি না, এবং সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে, চারদিক থেকে কে কোথা থেকে আক্রমণ করবে। সেইখানে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এখানকার আমরা দেখেছি যে ইন্টারনেট ব্যবস্থা অনেক ধীর গতি, ইন্টারনেট কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে আবারও সন্ধ্যা হচ্ছে, আবারও আক্রমণকারীরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে তারা অপেক্ষায় করছে, ইট পাটকেল ছিঁড়ে মারছে। মাঝখানে এই পুলিশ সদস্যরা রাষ্ট্র কি তাদের ছেড়ে দিয়েছে কিনা, আমি এই প্রশ্নটা রাখতে চাই। যে যা হবার তাদের ভাগ্যে তারা ঘটবে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিবে না। এই যদি হয় একটা জেলার এই অবস্থা, তাহলে এটার এখানকার পরিস্থিতি আসলে আমি আপনাকে আর এর চেয়ে বেশি কিছু বোঝাতে পারবো কিনা জানি না। তবে আমরা আছি, আমাদের মনে হচ্ছে আমরা এই পুলিশ সদস্যদের সাথে আছি। তাদের নিরাপত্তা, তাদের নিরাপদে থাকার চেষ্টা করছি, সবাই যেন নিরাপদে থাকে, এবং দ্রুত সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা ছাড়া এখান থেকে বের হওয়া আমি কোনো পথ দেখছি না। বৃষ্টি, আমরা শুনছিলাম সেটি, এবং যেহেতু আপনি বলছেন বারবারই যে একটি জিম্মি দশার মধ্যেই পড়েছে, এবং এটি একটি নির্মম কথা যে এরকম অবস্থার এতক্ষণ যাবৎ চলছে, তারপরে পুলিশ বাহিনীতে কোনো ধরনের সদস্য নতুন করে যুক্ত করা হচ্ছে না। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা করে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, সেটাও সম্ভব হচ্ছে না। একটি বিষয় একটু জানাই, আপনাকেও একটু জানিয়ে রাখতে চাই আব্দুল্লাহ তুহিন, যেটি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দরা ছিল কেন্দ্রীয়, তাদেরকে নিরাপদে সরিয়েছে সেখান থেকে। এখন এনসিপি নেতৃবৃন্দরা নিরাপদ স্থানেই অবস্থান করছে। এখন এমন একটি অবস্থা, আসলে আমি জানি না এমন অবস্থায় আপনার সাথে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কথা হয়েছে কিনা, কারণ পরিস্থিতি তো আসলে খুব বেশি ভালো নয় বা সুখকর নয়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারা কি করবে? পাল্টা প্রতিরোধ তো তারা বারবারই দেখছিলাম পাল্টা প্রতিরোধ নেওয়ার চেষ্টা করছে, কিংবা টিয়ার শেল, কাঁদানে গ্যাস ছুড়েও সেটি করবার চেষ্টা করছে। কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে, তারা আসলে এই পরিস্থিতি থেকে আপনাদেরও বা কিভাবে মুক্ত করবে, নিজেরও বা কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে, তারা আসলে কোনো প্ল্যান করেছে কিনা, তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা কোনো পরিকল্পনার কথা জানিয়েছে কিনা জানাবেন? আপনি যে বলছিলেন যে এনসিপি সদস্যদের, সেনা সদস্যরা এনসিপি নেতৃবৃন্দকে নিরাপদে নিয়ে গেছে, আসলে এনসিপি সদস্যরা যখন ব্যাপক আক্রমণের শিকার হয়েছে এবং সেই সেনা সদস্য যারা ছিল কনভয়তে, তাদের প্রতি ব্যাপক আক্রমণ করেছে, তখন তারা ব্যাপক ধৈর্য ধারণ করতে দেখেছি। আমরা তাদেরকে আকাশের দিকে ফাঁকা গুলি ছুটতে দেখেছি, কিন্তু তারা যদি লেথাল উইপন ইউজ করতো, তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল ছিল, তারা কিন্তু সেটা করেনি। এবং সেই এনসিপি নেতা এবং এই বহরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সদস্যরা আমরা দেখেছি জীবন বাজি রেখে তারা সেই দুপুর থেকে লড়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু আক্রমণ যদি করতো, তাহলে তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল, তারা অনেক গুলি করতে পারতো, কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে দেখেছি। তারা শুধুমাত্র রাবার বুলেট এবং টিয়ার শেল এগুলো দিয়েই আক্রমণকারীরা যেন আর এগিয়ে না আসে সেই সংকেত দেওয়ার চেষ্টা করছিল। তাদেরকে পিছনে সরে গিয়ে নিরাপদে চলে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু তাদের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব 100 থেকে 150 গজ দূরে তাদের দিকে তাকিয়ে খুব বাজে অঙ্গভঙ্গি করা হচ্ছে। আক্রমণকারীদের পক্ষ থেকে খুব বাজে অঙ্গভঙ্গি করা হচ্ছে, এবং সেটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তাদের ধৈর্য তারা কতক্ষণ রাখতে পারবেন আমি জানি না। তারা কিন্তু অনেকক্ষণ ধরে এই ধৈর্য করছে, এবং তাদেরকে এখনো পর্যন্ত আমরা লেথাল উইপেন ব্যবহার করতে দেখিনি। তারা এই অবস্থায় আছে। এখন তাদের প্রতি রাষ্ট্র কি দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনীর কোনো ভূমিকা আছে কিনা, বা তাদেরকে উদ্ধার করার জন্য কোনো এখান থেকে সরিয়ে নেওয়া, নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা আছে কিনা আমি জানি না। আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেন তারা এই সন্ধ্যার আগেই এলাকার আইন শৃঙ্খলা নিরাপত্তা এবং এই প্রায় 2 থেকে 250 গণমাধ্যম কর্মী এবং পুলিশ সদস্য সব মিলিয়ে যারা মাঝে আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য হয়তো রাষ্ট্র জরুরি কোনো পদক্ষেপ নেবে। থেমে থেমে সেখানে যে রাবার বুলেট ছোড়বার যে শব্দ আমরা শুনছিলাম, এবং আপনি যেমনটি বলছিলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বারবার, এটি বলতেই চাই, কারণ সেখানে অনেক মিডিয়া কর্মীরা আটকে পড়েছে, অনেক পুলিশ সদস্য সেখানে রয়েছেন, সবাই আসলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলবারই চেষ্টা করছেন। সেখানে যারা খবর সংগ্রহ করতে গেছেন তারা তো এক প্রকার জিম্মি। অনেকবার আমরা দেখেছি যে মিডিয়া কর্মীরা এ ধরনের খবর সংবাদ করতে গিয়ে আহত হন, এবং জীবন বাজি রেখেই তারা এ ধরনের সংবাদ সংগ্রহ করেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম সেখানে বেশ কিছুজন
মানুষ আহত হয়েছে, যাদেরকে ভ্যানে করে এদিক থেকে ওদিকে নেওয়া হচ্ছিল। আমরা যেমনটি জানি পুলিশের সদস্যরা আহত হয়েছে এবং এতক্ষণ যাবত একটি জেলায় এতক্ষণ যাবত এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে। 144 ধারা যেখানে জারি করা হয়েছে সেখানে এখন পর্যন্ত এরকম একটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। হামলাকারীরা বারবার হামলা চালিয়ে যাচ্ছে, তারা তাদের মতো করে ইট পাটকেল নিক্ষেপ করে